এম এ আজিজ, তদন্ত রিপোর্ট নিয়ে এক ধরনের শঙ্কা তো আছেই। আমরা দেখতেই পেলাম আসলে পুরোপুরি একটি রিপোর্ট যেখানে পাল্টে যায়, পুরোপুরি ভাবে একটি মামলার রায় পাল্টে যেতে বাধ্য হয়েছে। তার মানে আসলে এটি বলছিলেন ডাক্তার জাহিদুর রহমান, ইমাম থেকে শুরু করে জজ কিংবা বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকেও পালিয়ে যেতে হয়েছে। সেখান থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে। তার মানে সামনে আসলে আমরা যে বিশাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে আমরা একটি বিচার প্রত্যাশা করছি, সেই বিচার সুষ্ঠু হবে কিনা? না, দেখেন, আপনি এই সরকার আসলো, আসার পরে শীর্ষ সন্ত্রাসী কয়েকজন বেরিয়ে গেল। হ্যাঁ, সাবের হোসেনের মামলা 6টা হত্যা মামলা একদিনে জামিন পেল। এটা কি সম্ভব? হিয়ারিং লাগে নাই? 6টা মামলা কি করে জামিন হয় একসাথে? হিয়ারিং দিতেও তো 6 দিন লাগে নাই। সুতরাং এই জন্য আমি বলছি বিচার বিভাগে হস্তক্ষেপ করা কিন্তু উচিত না। কারণ তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে আসলে বিচার বিভাগ যথেষ্টভাবে হস্তক্ষেপ করা হচ্ছে কিনা আমার কাছে এখনো প্রমাণ নাই। তবে আমার কাছে প্রশ্ন, একটি হত্যা মামলা 6টি মামলা একই ব্যক্তির নামে 6টি হত্যা মামলা একই দিনে জামিন হয় কি করে? এটা তো বড় প্রশ্ন। যদিও আনঅফিশিয়ালি আমি ঘটনা জানি, সেটা তো আর বলবো না। এইটাতে প্রশ্ন আসে বিচার বিভাগের উপরে যে একটি দিনে 6টি হয়ে যায়। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা, আমরা শুনতাম এতদিন 80 মামলা, এখন শুনলাম যে 120টাকে মামলা, একটা করে মামলা কোত্থেকে আসে, তারপরে এটা মুভ করে একটা মামলা কোত্থেকে, এটা তারেক রহমানও জানে না হয়তো তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে এরকম। তো এই যে অদৃশ্য মামলা, তো আমার কথা হলো যে আপনি পিচ্চি হান্নান, অমক খান, পিচ্চি হেলাল, অমক সমক শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেন, একদিনে 6টা মামলা খুনের আসামি জামিন দিতে পারেন। তো তারেক রহমানের মামলা এতদিন ঝোলে কেন? তাহলে প্রশ্ন এটাই। এর ভিতরে যেগুলো প্রশ্নবিদ্ধ একবারে তো সব দিতে পারতেন খালাস করে, তা তো দেন নাই। এম এ আজিজ, আমরা বিগত 2 সপ্তাহ ধরে আসলে বাংলাদেশে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে দেখছি, যেই ধরনের বিক্ষোভ, সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে, সেটি নিয়েও তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের তারা আসলে কিভাবে পদক্ষেপ নিতে পারেন সেটি নিয়ে একটি প্রশ্ন উঠেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি আলটিমেটাম দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাঙচুর করেছে তাদেরকে ধরাবে। আমরা হয়তো ভুলেও গেছি যে আসলে একটি আলটিমেটাম ছিল। বারবার কি তাহলে আমরা আলটিমেটামের সময়গুলো বা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে সব ভুলেই যেতে থাকবো? না, দেখেন, যে ঘটনাগুলি ঘটেছে আমি সব সংক্ষেপে বলতে গেলে পুলিশ এখনো ট্রমার থেকে বেরোতে পারে নাই। আপনি দেখেন, যখন ভাঙচুর হয় যাত্রাবাড়ি সেই হসপিটাল, তার 3 ঘন্টা পরে পুলিশ গেছে। খালি যেতে পারে নাই, যেতে পারতো হয়তো, আমার ধারণা যায় নাই। কারণ পুলিশ গেলে যেভাবে ছাত্ররা বেপরোয়া হয়ে গেছিল আমরা আপনাদের টেলিভিশনগুলোতে দেখেছি, সেখানে তো সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, বারবার ছাত্ররা আসলে চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন, সেই ধারণা তো ভুল। সেখান থেকেও তো বেরিয়ে আসার সময় এসেছে। ঠিক আছে, আমি বলছি শোনেন, তো পুলিশ মনে করেছে আবার আমি টিয়ার গ্যাস যদি সেল মারি, সাউন্ড গ্রেনেড মারি বা লাঠিচার্জ করি, তাহলে আবার বলবে যে আমরা ফ্যাসিস্টের দোষর, এগুলোকে ধরো। সুতরাং পুলিশকে তো ট্রমাটাইজ থেকে বের করানো যায় নাই। ব্যাপারটা হলো যে পুলিশের ভিতরে গুলি করেছে, আমরা দেখেছি। এটা তো সাক্ষী, মানে টেলিভিশন দেখলেও পাওয়া যায়, ফুটেজ দেখলেও পাওয়া যায়। কারা গুলি করেছে 100 দিন পার দিছে, তাদের শনাক্ত করা উচিত ছিল। কোন পুলিশরা দুর্নীতি করেছে এটা শনাক্ত করে তাদের জেলে পাঠায় দেন, বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতেন। আমার মনে হয় অনেক বেশি এর চাইতে পুলিশ যে এখন যে ইনঅ্যাকশনে আছে, এর থেকে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আসলে যথেষ্ট কঠোর হতে পারতেন, সেখান থেকেও তারা একটু সরে আছেন কি না? কঠোর হওয়ার প্রশ্ন না, প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার কচ্ছপ গতিতে চলছে। আমার কথা হচ্ছে প্রত্যেকটা অ্যাকশনে তো একটা বিপ্লবী সরকারের যে গতি থাকে, সেই গতি তো নাই।